আমি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবারও যারা আজকের প্রোগ্রামে কারো না কারো ইনভাইটেশনে প্রথমবারের মতো আমাদের সাথে জয়েন করেছেন। তো আমরা এসএসপিএল নিয়ে আলোচনার আগে আমি ছোট্ট একটা গল্প বা কথা দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে দেখেন, পৃথিবীতে একটা সময় কিন্তু বিমান ছিল না। পৃথিবীতে একটা সময় কিন্তু মোবাইল ফোন ছিল না। তো চিন্তা করে দেখেন, কথার কথা আমি অ্যাকুরেট টাইম হয়তো বলতে পারবো না। আপনি চিন্তা করে দেখেন, আজ থেকে জাস্ট একটা কল্পনা করেন যে আজ থেকে ৫০০ বছর আগের কথা। ৫০০ বছর আগে মানে যদি আমরা কেউ ওই সময় দুনিয়ায় থাকতাম, কেউই থাকার কথা না। তাহলে ওই সময় যদি আমাদের কাছে কেউ বলতো যে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আপনি পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষের সাথে কথা বলতে পারবেন, কোন একটা ডিভাইস বা কোন একটা মাধ্যমে। তাহলে এই জিনিসটা কিন্তু আমার আপনার জন্য বিশ্বাস করাটা খুব কঠিন একটা ব্যাপার হতো। কারণ কি? কারণ হলো যে এই এই ডিভাইসটা অ্যাকচুয়ালি আমাদেরকে যে সার্ভিসটা এখন দিচ্ছে, ওই সময় কিন্তু এই ধরনের কোনো ডিভাইস ছিল না। এবং আমরা একে অন্যের সঙ্গে কথা বলার সময় এই যে হয়তো আমি কথা বলছি, একজন শুনছে, কে শুনছে? যে আমার পাশে বসা আছে। তো একইভাবে ওই সময়টাই যিনি ১ম বা যারা ১ম চিন্তা করেছিল যে মানুষ পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যেকোনো প্রান্তে মানুষ একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারবে, কথা বলতে পারবে কোনো না কোনো একটা মাধ্যমে। সেই মাধ্যমটা কি হবে, কিভাবে হবে, এটা কিন্তু সবার মাথায় আসা বা বিশ্বাস করা এটা খুব কঠিন ছিল। কারণ কি? এটা একটা অবাস্তব মাধ্যম। কারণ হয়তো তারের মাধ্যমে যোগাযোগ হইতে পারে। কিন্তু তারবিহীন কোন একটা মুঠোফোন বা কোন একটা ডিভাইসের মাধ্যমে একজন আরেকজনের সাথে কথা বলবে। এই কথাটা কিভাবে এক ফোন থেকে আরেক ফোনে যাবে? যে ইথার তরঙ্গ ব্যবহার করে এই যে কমিউনিকেশনটা কেউ না কেউ আবিষ্কার করে আজকের পৃথিবীকে কত সহজ করেছে। পুরা ওয়ার্ল্ডটাকে একটা ভিলেজে পরিণত করেছে। একটা গ্রামে পরিণত করেছে। ঠিক একইভাবে ধরেন যখন পৃথিবীতে বিমান ছিল না, তো ওই সময় শুধুমাত্র পৃথিবীতে উড়ন্ত জিনিস বলতে কিছু পোকামাকড় আর পাখি। এর বাইরে কিন্তু উড়ে বেড়াতে পারে এরকম আর কিছুই ছিল না। বিশেষ করে কোনো যান্ত্রিক কোনো পরিবহন বা কোনো ডিভাইস কিছুই ছিল না। তাহলে ওই সময়টায় কেউ না কেউ, যে রাইট ব্রাদার্স যারা ছিলেন ২ ভাই, তো তারা কিন্তু ডিসিশন নিয়েছিল যে পাখি যদি ২ ডানার উপর ভর করে উড়তে পারে, তাহলে আমরাও উড়তে পারবো। মানুষ উড়তে পারবে, অথবা মানুষ কোন না কোন যন্ত্রের মাধ্যমে এভাবে মুভ করতে পারবে। এই পাখির মতো উড়তে পারবে। তো তখন কিন্তু তারা ওই যে তাদের নিজেদের ডানায় পিঠের সাথে ডানা বেঁধে পাখির মতো করে তখন মোম দিয়ে আ সেই ডানাটাকে সংযুক্ত করেছিল দেহের সাথে, বডির সাথে। এরপর যখন তারা ফ্লাই করা শুরু করলো, ফ্লাই করতে গিয়ে কিছুক্ষণ উড়ছে। উড়ার পরে যখন রৌদ্রের তাপ বাড়ছে, তাদের এই মোমগুলো গলে গেছে, তারা নিচে পড়ে গেছে। তাই না? তো তখন তারা একটু ব্যথা পাইছে। কারণ খুব বেশি দূরে তার উপরে উঠতে পারেনি। তো সেই ক্ষেত্রে তখন চিন্তা করলো যে এটা তো আসলে পলিসি হয় না, তাহলে এখানে আরো কি চিন্তা করা যায়। এভাবে আস্তে আস্তে যন্ত্র সভ্যতার আবিষ্কার হলো এবং মানুষ কিন্তু মানে শূন্যের উপর ভাসতে শিখলো, পরিবহন তৈরি করতে শিখলো। এখন সেই পরিবহনের গতি হইছে স্থল এবং নৌপথে যে পরিবহনগুলো চলে তার চাইতেও বেগবান, তার চাইতেও দ্রুত গতি সম্পন্ন যানবাহনে পরিণত হইছে এখন বিমান। এবং সারা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এই বিমানের মাধ্যমেই যাতায়াত করা যায়। তার মানে এই দুটো ঘটনা বললাম, আপনারা সবাই জানেন এই দুটো ঘটনা আমি জানি। এই কথা কেন বললাম? যে আসলে পৃথিবীতে এমন অনেক কিছুই ছিল না যেগুলো এখন বর্তমান। এই যে আজকে আমরা আ যখন মোবাইল ফোন আমরা এখানে যারা আছি, আমার মনে হয় কম বেশি এখন থেকে আ ধরেন ২৫ বছর আগে থেকে অনেকেই হয়তো ফোন ব্যবহার করি। কিন্তু এই ফোন কমিউনিকেশনটা ছিল কিন্তু একজনের সাথে একজন। একসাথে গ্রুপে কথা বলা, একসাথে মিটিং করা, একসাথে ১০ জন, ২০ জন, ৫০ জন, ৫০০, ১০০০, ৫০০০ ব্যক্তি একসাথে মিট হওয়া, এটার সুযোগ তখনও ছিল না। এরপরে কিন্তু এই যে জুম অ্যাপস দিয়ে আমরা এখন কথা বলছি। তার মানে এই যে টেকনোলজির যে যুগে আমরা বসবাস করছি, যন্ত্র সভ্যতা বা যান্ত্রিক সভ্যতার যে যুগে বসবাস করছি, এই যুগেও দেখা যাবে যে এমন অনেক কিছুই হয়তো অনেকেই এখনো করে নাই, যেটা হয়তো আমরা করতেছি বা করতে যাচ্ছি। আজকে আমরা এসএসপিএল নিয়ে যে আলোচনায় আপনাদের সঙ্গে শুরু করতে যাচ্ছি, এই এসএসপিএল হচ্ছে একটা রিয়েল এস্টেট কোম্পানি। যে রিয়েল এস্টেট কোম্পানি বাংলাদেশে একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যে অন্ততপক্ষে কয়েক লক্ষ মানুষকে একটা সুন্দর একটা আবাসন প্রকল্পের মধ্যে আমরা নিয়ে আসতে চাই।
এবং এই আবাসন প্রকল্পটা শুধুমাত্র ইট কাঠ পাথরের কোনো ভবন বা বাড়ি বা বিল্ডিং বা ফ্ল্যাট বা কোনো ঘর বা রুম নয়। এটার সাথে আরো অনেকগুলো সার্ভিস ইনক্লুডেড থাকবে। যে সার্ভিসগুলো সাধারণত আমরা যারা হয়তোবা 3 স্টার, 4 স্টার বা 5 স্টার বা 7 স্টার মানের কোনো হোটেলে কখনো ১, ২, ৩ বা ১ সপ্তাহের জন্য থাকার সুযোগ হয়েছে তারা জানি যে একটা 5 স্টার মানের হোটেলে কি, কি নাগরিক সুবিধা থাকে। এখানে কি শুধুই একটা রুম দেওয়া হয় নাকি এটার সাথে আরো কিছু সার্ভিস ইনক্লুড থাকে? এই যে একটা কনসেপ্ট থেকে আমাদের চিন্তাটা হচ্ছে এরকম যে আমরা এমনভাবে এই আবাসন প্রকল্পটা তৈরি করব যাতে করে যেমন আমি যদি সহজ করে বলি এটাকে কেউ আন্ডার এস্টিমেট করবেন না। জাস্ট বোঝানোর স্বার্থে কথাটা বলতেছি আমি। সেটা হলো যে খেয়াল করে দেখেন একজন রিক্শাওয়ালা জীবনে কোনদিন 5 স্টার হোটেলে ১ রাত থাকবে। এই স্বপ্নও সে দেখে সাহস পায় না। কেন? একটা 7 স্টার বা 5 স্টার হোটেলে ১ রাত থাকতে গেলেও ৳৫০,০০০ বা ৳১,০০,০০০ ইভেন বাংলাদেশেই আছে এরকম মানের হোটেল যে হোটেলে ১ রাত থাকতে আপনার ৳৩,০০,০০০ খরচ হবে। এরকম হোটেল বাংলাদেশেই আছে। তার মানে এই ৳৩,০০,০০০ ১ রাতের জন্য খরচ করবে এরকম কোন রিক্শাওয়ালা জীবনে আমার মনে হয় না সিদ্ধান্ত নেবে। তাই না? তো এইটা বোঝাচ্ছি যে আসলে আমরা যারা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মূলত এই শ্রেণীটাকে টার্গেট করেই আমাদের এই আবাসন প্রকল্পের যাত্রা শুরু এবং এই আবাসন প্রকল্পটা হচ্ছে একদম নিম্ন মধ্যবিত্ত যারা আছে তারা যেন 5 স্টার মানের হোটেলে থাকার অনুভূতি লাইফ টাইম উপভোগ করতে পারে। অর্থাৎ সে যেন এরকম একটা হোটেলের মতো দেখতে যে ছবিটা এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই এটার চেহারাটা আমার কাছে মনে হচ্ছে বেশ সুন্দর বা একটা লুক্রেটিভ একটা ভবন আমরা দেখতে পাচ্ছি। এই ভবনের আমরা আরো কিছু ছবি যেটা হচ্ছে ইভনিং শিফটে কেমন দেখাবে। তারপরে এটা হচ্ছে আপনার একটা সাইড থেকে ভিউ করলে এটা কিভাবে দেখাচ্ছে। তারপরে আপনার এটা হচ্ছে রাতের ভিউটা কেমন হবে যখন সবগুলো ফ্ল্যাটে বাসিন্দারা যখন আলো জ্বালাবে এটা দেখতে কেমন লাগবে। এটা জাস্ট একটা পরিকল্পিত একটা রোড ম্যাপ। তো আমরা বাংলাদেশের রিয়েল এস্টেট জগতের এই ব্যবসা অথবা এই আবাসন প্রকল্প নিয়ে কিন্তু আজকেই ১ম বাংলাদেশে আমরাই কাজ শুরু করেছি, ব্যাপারটা এরকম নয়। এইটা নিয়ে বাংলাদেশে আরো ৩০, ৪০, ৫০ বছর আগে থেকেই আমাদের রিয়েল এস্টেট নিয়ে কাজ চলছে। হয়তোবা ছোট্ট পরিসরে, খুব বড় পরিসরে হয়নি। এটা আস্তে, আস্তে ব্যাপক এবং বিস্তৃতি লাভ করেছে। এবং আপনারা শুনলে অবাক হবেন, সারা পৃথিবীতে এই মুহূর্তে সবচাইতে মানে কি বলে এটাকে? মানে বিগ বিজনেস সবচেয়ে বড় ব্যবসা যদি এখন কোন কিছু থাকে সেটা হচ্ছে রিয়েল এস্টেটের বিজনেস। এবং এই রিয়েল এস্টেটের বিজনেসের ধারে কাছে এর ২য়, ৩য়, ৪র্থ লেভেলে র‍্যাংকিং এ আর কোন ব্যবসা কিন্তু নাই। তার মানে এই ব্যবসাটা এই যে কি বলে এটাকে? যে এই যে সার্ভিসটা অর্থাৎ একদম তৃণমূল পর্যায়ের মানুষদেরকে এইটার সাথে কানেক্টেড করা, তাদেরকে এই ধরনের একটা নাগরিক সুবিধার মধ্যে নিয়ে আসা, এই ধরনের বিষয়ে কিন্তু মানে এটা কিন্তু অনেকেই ইয়াটা করতে পারেনি। অর্থাৎ এই সুযোগ সুবিধাটা তৈরি করতে পারেনি। সাধারণত পূর্বে বাংলাদেশে যারা রিয়েল এস্টেট ব্যবসা করেছে এবং এখনো করছে, তারা মূলত সাধারণত যেটা করে সেটা হচ্ছে উচ্চবিত্ত বা ধনী শ্রেণীর মানুষকে টার্গেট করে তারা এই ধরনের কনসেপ্ট বা ব্যবসায়িক পলিসি বা আবাসন প্রকল্পটা নিয়ে আসে। কারণ তারা জানে যে একটা ফ্ল্যাট যদি কাউকে ৪০ লাখ, ৫০ লাখ বা ১ কোটি, ২ কোটি টাকা দিয়ে কিনতে হয়, এটা বাংলাদেশের সবাই কিনতে পারবে না। এইজন্য তারা টার্গেট করে সাধারণত উঁচু শ্রেণী না মানে কথাটা ভুল বললাম। মানে ধনী বা উচ্চবিত্ত এই ধরনের ব্যক্তিদেরকে টার্গেট করেই তারা আবাসন প্রকল্পগুলোর দিকে যায়। এবং এই যে তারা দীর্ঘ সময় বাংলাদেশে অর্ধ শতাব্দী ধরে যারা দীর্ঘ সময় ধরে এই ধরনের আবাসন প্রকল্প নিয়ে যারা কাজ করেছে, এই তাদের কাজ এবং তাদের কনসেপ্টের কারণে আমরা বাংলাদেশের মানুষরা মাইন্ডসেট এবং সাইকোলজিক্যালি এমনভাবে সেট হয়ে গিয়েছে যে না এই ধরনের লুক্রেটিভ বিল্ডিং বা এই ধরনের লুক্রেটিভ একটা বিল্ডিং এ একটা নিজের ফ্ল্যাট থাকা এটা আসলে বাস্তবসম্মত না, এটা আসলে সম্ভব না। এই যে ধারণাটা আমরা মানে সেট করে নিয়েছি। এই সেট করার কারণে কিন্তু আমরা আসলে মানে এই ধরনের কোন একটা ভবনে একটা ফ্ল্যাটের মালিক হওয়া অথবা এই ধরনের একটা ভবনের ফ্ল্যাটে আমার রেস্ট অফ দ্যা লাইফ আমি এখানে অতিবাহিত করা। এ ধরনের স্বপ্ন দেখতেও কিন্তু আমরা সাহস করি না। আমরা এসএসপিএল এই টোটাল
আবাসন প্রকল্পটা যেন একদম ওই যে কথাটা বলেছি, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা আছে, যে শ্রেণীর মানুষ আমরা আছি, যাদের হয়তো উপার্জন ক্ষমতা খুব বেশি না। কিন্তু মিনিমাম একটা, মানে ওই যে আমাদের আজকে শুভেচ্ছা বক্তব্য রেখেছেন অংশপতি বিশ্বাস, উনি একটা কথা বলেছেন যে, যদি আপনার এই মুহূর্তের উপার্জন যাই হোক না কেন, আপনি যদি দিন মাত্র ৳৬০০ বাড়তি উপার্জন করার কোনো সুযোগ থাকে আপনার, বা কোনো অপশন থাকে, তাহলেই আপনি এই ধরনের একটা ভবনের মালিকানা হওয়ার সুযোগ আছে। তো কথাটা শুনতে আসলে খুবই অবাক লাগে যে এটা কিভাবে সম্ভব? দিন ৳৬০০ ইনকাম করে বা বাড়তি উপার্জন করার মধ্য দিয়ে আমি এরকম একটা ফ্ল্যাটের মালিক হতে পারবো। এটা কি আদৌ বাস্তবসম্মত কোনো কথা কিনা? বা এটার রিয়েলিটিটা কতটুকু? বা এটা কি আসলে বলার জন্য বলা হচ্ছে নাকি রিয়েলি এটা সম্ভব? আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটু আস্তে, আস্তে আগাবো, সামনের দিকে যাবো। তো আমি আজকে আসলে আপনাদেরকে খুব বেশি ছবি বা খুব বেশি ভিডিও দেখাবো না। আমি জাস্ট কয়েকটা ছবি এখন দেখাচ্ছি, জাস্ট আপনাদের বিষয়টা মাথায় নেওয়ার জন্য, বোঝার জন্য যে বিষয়টা আসলে কি। তো আমাদের এই যে টোটাল এই যে ভবন বা আবাসন কেন্দ্রিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে এমন যে আমরা এখানে ওই যে যেটা শুরুতে বললাম যে একটা 5 স্টার মানের হোটেলে কিন্তু শুধু মানে আপনি থাকার জন্যই ওখানে যান না। ওখানে আরো কিছু সার্ভিস ইনক্লুড থাকে, যে সার্ভিস গুলোও আপনার প্রয়োজন। তাই না? তো আমাদের এই আবাসন প্রকল্পের এই বিজনেসটা অথবা এই কর্মসূচিটা আমরা নিয়ে এসেছি শুধুমাত্র আপনার কাছে একটা ফ্ল্যাট বিক্রি করা অথবা আপনি কারোর কাছে একটা ফ্ল্যাট বিক্রি করবেন, এটার জন্য আমাদের এই আয়োজন না। দেখেন একটা আ মানে ধরেন একটা 5 স্টার হোটেলে আপনি উঠছেন। আপনি জাস্ট মনে, মনে কল্পনা করেন। আচ্ছা, এই 5 স্টার হোটেলে উঠে আপনাকে একটা রুম দিয়ে দিচ্ছে, রুমের চাবি দিয়ে দিচ্ছে। এইখানে আর কোন সার্ভিস নাই। বলেন তো আপনার কাছে এই 5 স্টার হোটেলে থাকতে কতক্ষণ ভালো লাগবে? আপনার কিন্তু খুব বেশিক্ষণ ভালো লাগবে না। কেন? আপনার কাছে মনে হবে যে আমি একটা বন্দিখানার মধ্যে এসে পড়ছি। হ্যাঁ, এখানে আছি কোন রকম রাত্রি যাপন। তো এটার জন্য তো 5 স্টারে যাওয়ার দরকার নেই। এটার জন্য তো 1 স্টার, 2 স্টার মানের যেকোনো কক্সবাজার বলেন বা পর্যটন যেকোনো এরিয়াতে আপনি ঘুরতে গেলে ফ্যামিলি নিয়ে এ ধরনের একটা হোটেলে থাকলেই পারেন। যেখানে তো রুম ভাড়া ৳২,০০০ বা ৳১,০০০ তেও পাওয়া যায়। তাহলে এই যে 5 স্টার মানের হোটেলগুলোতে মানুষ কেন যায়? কারণ এখানে এমন কিছু সার্ভিস ইনক্লুড থাকে, যে সার্ভিস গুলোর কারণেই মানুষ ওখানে যায় এবং ওখানে অনেক টাকা ভাড়া দিয়ে তারা থাকে। এখন হুম, আমাদের এই ফ্ল্যাটের বা এই আবাসন প্রকল্পের এই কনসেপ্টটা যেখান থেকে আসছে, সেটা হচ্ছে যে আপনি শুধুমাত্র এখানে একটা ফ্ল্যাট বা একটা নিজের থাকার, নিজের মাথা গোঁজার ঠাঁই হবে, শুধু সেটাই না। এটা যেন হয় একটা আ ভবিষ্যতের একটা নিরাপদ একটা জায়গা, একটা নিরাপদ একটা অ্যাসেট, একটা সম্পদ। পাশাপাশি এইখানে আমরা আমাদের পরবর্তী যে জেনারেশন, আমাদের আ ছোট, ছোট বাচ্চারা যারা বেড়ে উঠছে, তারা যেন একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে তারা যেন বেড়ে ওঠে। এবং দেখেন একটা বাচ্চা যে পরিবেশে বেড়ে ওঠে, সেই পরিবেশের উপর অনেকখানি অনেক কিছু নির্ভর করে তার বেড়ে ওঠা। যেমন ধরেন সব জায়গাতে আছে এরকম বলছি না আমি। হয়তো অনেক ক্ষেত্রেই আছে, হয়তোবা এরকমটা হতে পারে। যে ধরেন আপনার বা আমার বাচ্চা যদি এমন একটা পরিবেশের মধ্য দিয়ে বড় হয়, যেখানকার আশেপাশের পরিবেশটা একটু অন্যরকম। সেখানে দেখা যায় অনেক সময় বা বা শিক্ষিত অশিক্ষিতর বিষয় থাকে, পরিবেশগত কিছু বিষয় থাকে। ওরা অনেক সময় গালি দেয়া শেখে, বকা দেয়া শেখে। এগুলো কোত্থেকে শেখে? এগুলো কিন্তু পরিবেশ থেকে শেখে। তাই না? এই যে পরিবেশগত একটা ব্যাপার, যেমন ধরেন আপনাকেই যদি বলি, আজকের এই প্রোগ্রামে হয়তো অনেকেই দেশের বাইরের অনেক প্রবাসীরা আমাদের সাথে আজকে জয়েন করেছেন। আপনারা চিন্তা করে দেখেন তো, আপনারা যখন ১ম দেশের বাইরে গিয়েছেন, ধরেন একটা এক্সাম্পল, ধরেন যারা সিঙ্গাপুরে গিয়েছেন বা মালয়েশিয়ায় গিয়েছেন। খেয়াল করে দেখেন তো, আপনি বাংলাদেশে ঢাকা শহর বা চট্টগ্রাম শহর, বিভাগীয় যেকোনো শহরে যখন আপনি ধরেন আপনি গ্রাম থেকে যখন ঢাকায় আসছেন, আপনি যেকোনো জায়গায় রাস্তায় থুতু ফেলতে গিয়ে কি একবারও দ্বিধা করতেন? যে এখানে থুতু ফেলবো কি ফেলবো না? আপনি কিন্তু দ্বিধা করতেন না। কিন্তু আপনি যখন সিঙ্গাপুরে গেছেন, আপনি যখন মালয়েশিয়াতে গেছেন, আপনি সেখানে গিয়ে কিন্তু থুতু ফেলার আগে একবার চিন্তা করেন যে না, 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 এটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। এখানে থুতু ফেলা যাবে না। তার মানে এটা ন্যাচারাল এবং এটা পরিবেশগত কারণেই আপনি বুঝে গেছেন যে এখানে এটা করা যাবে, এখানে এটা করা যাবে না। তাহলে এইখানে আমরা যে ধরনের পরিবেশ তৈরি করছি এবং যে এখানে যে ধরনের নাগরিক সুযোগ সুবিধা আমরা নিয়ে আসতে যাচ্ছি, যে নাগরিক সুযোগ সুবিধার কারণে বা প্রয়োজনে আপনার এই যে এইরকম একটা জায়গাকে আপনিও পছন্দ করবেন, আপনিও বেছে নেবেন। এবং সেটা যদি হয় আপনার অ্যাফোর্ডেবল কস্টিং এর মধ্যে, অর্থাৎ আপনার সহনশীল মাত্রার মধ্যে আপনি যদি এটাকে এফোর্ড করতে পারেন, তাহলে আপনি এই ধরনের বিষয়টাকে প্রায়োরিটি দেবেন।
আমাদের এইটা হচ্ছে যখন আমরা একটা ভবনে ঢুকবো, যেকোনো একটা বিল্ডিং, এই যে আমরা যে বিল্ডিংটা, এই যে বিল্ডিংটা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে, বিল্ডিং এর সামনে এরকম একটা জায়গা থাকবে যেখানে প্লেগ্রাউন্ড টাইপের। ছোট্ট জায়গা, খুব বড় জায়গা তা না। এখানে বাচ্চারা নামতে পারবে, খেলাধুলা করতে পারবে। হ্যাঁ? এখানে একটু ছোট্ট বাগানের মতো আছে। এবং পরে যেটা সেটা হচ্ছে যখন আপনি এখান থেকে কোনো একটা ওই আমাদের যে ঢোকার যে রাস্তাটা, ঢুকলে আপনি এরকম একটা রিসেপশন পাবেন। এই রিসেপশনটা কেন? এই রিসেপশনটা মূলত যেহেতু আমাদের এই ফ্ল্যাট গুলো হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, খেয়াল করবেন কথাটা। নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তদেরকে মানে টার্গেট করে আমরা তৈরি করতেছি যাতে এটা কম বেশি সবাই এটাকে এফোর্ড করতে পারে, কিনতে পারে এবং থাকতে পারে। এটার জন্য আমরা খুব ছোট্ট ফ্ল্যাট, খুব বড় না, মাত্র ৭৫০ স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট দিচ্ছি, তৈরি করছি। যে ফ্ল্যাটে আপনি হয়তো আপনার ফ্যামিলি নিয়ে, যেখানে ২ টো বেডরুম থাকবে। কি, কি থাকবে আমরা আরো পরে বলছি। আ তো সেইখানে যেহেতু থাকবেন, তো সেইখানে আপনার এইখানে দেখেন নাগরিক সুযোগ সুবিধাটা কিভাবে তৈরি করা হয়েছে, সিস্টেম গুলো কি? সেটা হচ্ছে এই যে রিসেপশনটা, এই রিসেপশনটা কেন করা হয়েছে? এই রিসেপশনটা হচ্ছে আপনার বাসায় যদি আপনার কোনো গেস্ট আসে, তো সেই গেস্ট আসলেই সেই গেস্টটা হয়তো আপনার বাসার গেস্ট। কিন্তু আপনার জন্য নিরাপদ। আপনি হয়তো চিনেন। কিন্তু আপনার এই বিল্ডিং এ আরো তো অনেক বাসিন্দা আছে, আরো অনেক ফ্ল্যাট মালিক আছে বা অনেক ভাড়াটিয়াও থাকতে পারে ভবিষ্যতে। তাদের কাছে হয়তো ওই ব্যক্তি নিরাপদ নাও মনে করতে পারে। এই কারণে এই ব্যক্তির আইডেন্টিটি, পরিচয়টা নেওয়ার জন্য এই রিসেপশন। এবং এই রিসেপশনটাও কিন্তু অনেক দারুণ করে তৈরি করা হয়েছে যেন আপনার বাসায় বেড়াতে আসা আগত অতিথি বা গেস্ট যেকোনো দিন আসলে ১ম রিসেপশনটা দেখেই যেন তার মন ভরে যায়। এবং সে তো রাস্তা থেকে বিল্ডিং দেখেই তার মন ভরে যাবে। যে বিশাল ওয়াও, একটা ৫ স্টার মানের হোটেলের মতন বাইরের লুকিংসটা। সেখানে সুন্দর একটা রিসেপশন পাবে। এখানে রিসেপশনে সবসময় একদম 24 আওয়ার্স ২ জন বা ৪ জন প্রতিনিধি থাকবে যারা রিসেপশনকে মানে আপনার রিসেপশন থেকে সুন্দর একটা ওয়েলকাম জানাবে। এবং এখানে যে ছোট, ছোট সোফা দেখতে পাচ্ছেন এখানে বসতে বলবে। ঠিক আছে, আপনি কার কাছে আসছেন, কত নম্বর ফ্ল্যাটে কার কাছে যাবেন। তখন এখান থেকে আপনাকে ফোন করে জানানো হবে যে অমুক জন আসছে, এই ব্যাপার। এই রিসেপশনটা কিন্তু বিভিন্ন হোটেলে থাকে। যেটা আমরা আবাসন প্রকল্প বা একটা বাসাবাড়ির মধ্যে নিয়ে আসছি যাতে আগন্তুক বা অযাচিত কোনো ব্যক্তি আমাদের মানে আপনার আমার বিল্ডিং এ অথবা বাসার মধ্যে ঢুকে পড়তে না পারে। পাশাপাশি এইখানে এই যে ওয়েটিং জোন থাকবে। অর্থাৎ রিসেপশনের পাশেই ওয়েটিং জোন এবং এই নিচের টোটাল এরিয়াটা কিন্তু প্রায় ৪,০০০ স্কয়ার ফিটের একটা জায়গা। তার মানে বুঝতেই পারছেন কত বিশাল পরিসরে জায়গাটা হবে। এই ৪,০০০ স্কয়ার ফিটের এই ওয়েটিং জোনে আপনার সুন্দর সোফা থাকবে, বসার ব্যবস্থা থাকবে, পত্রিকা থাকবে, যেখানে আপনার গেস্টরা আপনি আসার আগ পর্যন্ত অপেক্ষা করবে। এরপরে আমাদের লবি এন্ট্রি ফ্রম পার্কিং, অর্থাৎ আমরা ওই যে ১ম এ যে রিসেপশনটা দেখলাম এই রাস্তাটা দিয়ে সে বিল্ডিং এর মধ্যে প্রবেশ করবে। যেটার ২ পাশে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকুরিয়ামের সেটআপ আছে এবং ডান পাশে কোণায় দেখতে পাচ্ছেন 911 লেখা। আচ্ছা। এরপর হচ্ছে এখানে একটা ক্যাফে থাকবে। এই ক্যাফেটা হচ্ছে জাস্ট আপনার যে গেস্ট আসছে, আপনি যদি মনে করেন যে আপনার গেস্টকে আপনি বাসায় নিয়ে যাবেন, বাসায় নিয়ে যেতে পারেন। আবার যদি মনে করেন যে না, আপনি তার সঙ্গে রিসেপশন, যেহেতু সুন্দর একটা রিসেপশন আছে, ক্যাফে আছে, এখানে চা কফি খাওয়ার ব্যবস্থা আছে। অবশ্যই পেমেন্ট দিয়ে খেতে হবে। সবকিছু তো আর ফ্রি হতে পারে না। তো সেইটা আপনার এখানে এই সুযোগ সুবিধাটা আছে। তার মানে অতিথি আপ্যায়নের জন্য যে আপনাকে বাইরে কোথাও যেতে হবে সেটা না। আপনার বিল্ডিং এর নিচেই এই সেটআপটা করা থাকবে। প্রত্যেকটা বিল্ডিং এর নিচে। এবং এখানে 9-11 কনভেনিয়েন্স স্টোর থাকবে। এই কনভেনিয়েন্স স্টোর গুলো মূলত হচ্ছে কিরকম, এই যে আপনার যারা স্বপ্ন, মিনা বাজার বা এই টাইপের যারা আমরা জানি বা দেখেছি, আ তারা জানি আচ্ছা একটু ওকে। তো স্বপ্ন, মিনা বাজার যে ইয়েটা থাকে, আ আ যে সুপার শপ গুলো থাকে, এই ধরনের প্রত্যেকটা বিল্ডিং এ আমরা ১ম এ যে বিল্ডিং এর বড় ছবিটা দেখেছি, এই প্রত্যেকটা বিল্ডিং এর নিচে এরকম 9-11 কনভেনিয়েন্স স্টোর থাকবে। এটার অর্থ হলো সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত আপনি এখান থেকে হোম ডেলিভারি অথবা সরাসরি নিজে এসে প্রোডাক্ট গুলো দেখে আপনি এখান থেকে কেনাকাটা করতে পারবেন। আপনার বাসার বাজার জন্য, গ্রোসারি শপিং এর জন্য আপনাকে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। প্রত্যেকটা বিল্ডিং এর নিচে এই ধরনের বিষয়গুলো থাকবে। তো আমি কথা কন্টিনিউ করছি। আফসার ভাই, কোনো অসুবিধা হলে আমাকে একটু জানাবেন। আচ্ছা, প্রত্যেকটা বিল্ডিং এর নিচে এই ধরনের আমাদের পার্কিং এরিয়া থাকবে যেখানে গাড়ি বা মোটরসাইকেল রাখা যাবে। আচ্ছা, এটা হচ্ছে লিফট লবি। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আ প্রত্যেকটা বিল্ডিং এ আমাদের এরকম ৬ টা করে লিফট থাকবে।
আমাদের এই লিফটের বিশেষত্ব থাকবে, এই লিফটটা যে কেউ এই লিফটের সামনে আসলে এই লিফটটা ওপেন হবে না। এই লিফট ওপেন হবে শুধুমাত্র যদি এই লিফটের সাথে ওই যে আপনারা বিভিন্ন আ আ অফিসে আপনারা দেখছেন না যে গেট দিয়ে ঢুকতে গেলে ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস আ মানে ট্র্যাক করে তারপরে খুলবে, নাহলে খুলবে না। ঠিক একইভাবে লিফটও এভাবে করা হয়েছে। এর কারণ কি? এটা মূলত সিকিউরিটির জন্য। এখন তো বলতে পারেন যে বারবার স্ক্যান করবে হ্যান-ত্যান, এটা বিরক্তিকর। না, এটা বিরক্তি হবে না এই কারণে আপনি যখন এই ফ্ল্যাটের বাসিন্দা অথবা আপনি ফ্ল্যাটের একজন ওনার, তখন আপনি এবং আপনার ফ্যামিলির ইভেন বাচ্চা সহ সবার ফেসটাকে আমরা স্ক্যান করে এখানে সেট করে রাখবো। আপনি আসলে অটোমেটিক্যালি লিফট খুলে যাবে। কিন্তু অপরিচিত বা আগন্তুক কোনো ব্যক্তি আসলে এই লিফটের দরজা কিন্তু খুলবে না। তার মানে এটা কিন্তু একটা সিকিউরিটির জন্য আমরা এই সেটআপটা এখানে এভাবে রেখেছি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লবি মানে লিফটের লবির সামনে কি পরিমাণ স্পেস রাখা আছে। মনে হচ্ছে এখানেই মানে ফুটবল খেলার বাচ্চাদের একটা মানে বড় একটা জায়গা। এবং অ্যাপার্টমেন্টের করিডোর গুলো দেখেন। এই যে প্রত্যেকটা মেইন দরজা, যে দরজাগুলো হচ্ছে একেকটা ফ্ল্যাটের মেইন দরজা। দরজাগুলোর সাইজ কত বড় মোবাইলে একটু জুম করলে আপনারা বুঝতে পারবেন। এবং একটা ফ্ল্যাট থেকে আরেকটা ফ্ল্যাটের মাঝের করিডোরের সাইজটা কেমন সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কিচেন এবং ডাইনিং স্পেস। অর্থাৎ আপনাদের ফ্ল্যাট, আপনার ফ্ল্যাটের মধ্যে ঢুকলে আপনার ফ্ল্যাটের ভিতরে স্পেসটা কেমন হবে? অর্থাৎ ৭৫০ স্কয়ার ফিটের এই ফ্ল্যাটটা হচ্ছে এরকম দেখেন। এই যে ডান পাশে কোণায় আ কার্টেন অর্থাৎ পর্দা দেখতে পাচ্ছেন। এটা ডান পাশে হচ্ছে বারান্দা। এটার সাথে হলো সোফা অর্থাৎ আপনার লিভিং স্পেস। আর এইটার বাম পাশে হচ্ছে আপনার ডাইনিং স্পেস, ডাইনিং টেবিল দেওয়া আছে এবং ডাইনিং স্পেসের সাথেই হচ্ছে কিচেন। এই কিচেনটাও কিন্তু একদম যেভাবে দেখতে পাচ্ছেন একদম অত্যাধুনিকভাবে এটার আ আ জিনিসগুলা তৈরি করা হচ্ছে। অর্থাৎ এই যে আমরা এই পাশে যে সোফাটা দেখলাম ডান পাশে, এই সোফার ডান পাশে যে পর্দা বা একটা টি টেবিল দেখা যাচ্ছে, এটাই কিন্তু এখানে বড় আকারে দেখা যাচ্ছে। যে আপনার লিভিং স্পেসটা কেমন হবে। এখানে দেখেন এখানে আ আপনার কতগুলা আ ২, ৪ টা বা ৫ টা সোফা সিট এখানে দেয়া যাবে, টেলিভিশন থাকবে। মানে টেলিভিশন রাখার জায়গা থাকবে। এরকম হচ্ছে আপনার ইয়েটা হবে। আর ওইটার ডান পাশে হচ্ছে আমাদের কিচেন কাম ডাইনিং স্পেস। এইটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের মূল ডিজাইনটা। খেয়াল করেন, আপনার যে ৭৫০ স্কয়ার ফিটের যে ফ্ল্যাটটা আপনি পাবেন, এই ফ্ল্যাটটা কেমন হবে? কি থাকবে? কেমন দেখাবে? এটা হচ্ছে ওই যে পাখির চোখে দেখা বা উপর থেকে দেখলে যেটার ভিউটা আসে। দেখেন এখানে ডান পাশে লেখা আছে যে টোটাল ফ্ল্যাটের সাইজ হচ্ছে ৭৫০ স্কয়ার ফিট। এটা হচ্ছে ফ্ল্যাটের সাইজ ৭৫০ স্কয়ার ফিট। এটার সাথে আপনার বেডরুম থাকবে ২ টো। এই বেডরুম ২ টা কোনটা? এইটা হচ্ছে একটা বেডরুম। আপনার স্ক্রিনে যে আমি মাউস ঘোরাচ্ছি আপনারা তো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা বেডরুম, এটা হচ্ছে মূল মাস্টার বেডরুম। আর এইটা থাকবে, এইটা হচ্ছে আপনার চাইল্ড বেডরুম। তার মানে ২ টো বেডরুম এখানে থাকছে। এরপর হচ্ছে একটা থাকবে ড্রয়িং রুম। ড্রয়িং রুম হচ্ছে এইটা। এই যে সোফা থাকবে দুপাশে এবং এই পাশে হচ্ছে বারান্দা বা ব্যালকনি। এই যে ৯ নাম্বার যেটা। এই ৯ নাম্বারটা হচ্ছে ব্যালকনি বা বারান্দা। অর্থাৎ আপনি এখানে থাই গ্লাসটা খুলে দিলে আপনার এইখানে এই ডাইনিং যেটা ড্রয়িং রুম যেটা, এই ড্রয়িং রুমের এই স্পেসটাতে আপনি এখানে আলো বাতাস পাবেন, সূর্যের আলো পাবেন এবং বাতাস পাবেন যাতে করে এখানে বসে আপনি টাইম স্পেন্ড করতে পারেন এবং এখানে যে টেলিভিশন থাকবে টেলিভিশন আপনি দেখতে পারবেন। এরপর হচ্ছে ডাইনিং স্পেস যেটা আমরা কিছুক্ষণ আগে বড় করে দেখেছি। এই যে এখানে সুন্দর ৪ টা চেয়ার দিয়ে বসার মতো একটা অর্থাৎ একটা ফ্যামিলি মেম্বার যেন সবাই একসাথে খেতে পারে এই ধরনের একটা স্পেস এবং এই পাশে যে চুলা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আপনার সিঙ্ক আ এই পাশে সিঙ্ক আছে, চুলা আছে। এখানে যে রান্না করার জন্য একটা মোটামুটি বেশ বড় লম্বা চওড়া একটা রান্নাঘর আছে। আচ্ছা, এরপরে হচ্ছে পাবেন একটা পার্কিং করার মোটরসাইকেল, একটা ফ্রি পার্কিং 1 মোটরসাইকেল ফ্রি। অর্থাৎ আপনার প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে এই যে আপনি একটা ফ্ল্যাট যখন বুকিং দিবেন, এই প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে একটা করে মোটরসাইকেল পার্কিং এর জায়গা থাকছে। এবং এইখানে থাকছে আপনার এই মূল মাস্টার বেডরুমের সাথে থাকছে একটা অ্যাটাচড কিচেন, সরি ওয়াশরুম। এই ওয়াশরুমটার এইখানে এটা হচ্ছে কমোড, এটা হলো বেসিন এবং এই পাশে হচ্ছে আপনার গোসলখানা। এই গোসলখানা এবং আ গোসলখানাটা আলাদা থাকবে, সেপারেট থাকবে। কারণ হচ্ছে যাতে এইটার পানিটা যেন এই পাশে না আসে। এই যে গ্লাস ডোর করা বা সেপারেট করা, এটা কিন্তু সাধারণত 5 স্টার মানের হোটেলগুলোতেই এই ধরনের ওয়াশরুম থাকে। তাই না? এবং এখানে আরেকটা ওয়াশরুম আছে ৮ নম্বরে এবং ৩ নম্বরে। খেয়াল করেন নাম্বার করা আছে। এই ৩ নাম্বার এবং ৮ নাম্বার এই ২ টা হলো ওয়াশরুম পাবেন। ১ নাম্বার হচ্ছে এটা মেইন গেট দিয়ে যেটা দিয়ে আপনি ঢুকবেন। ৪ নাম্বার হচ্ছে চাইল্ড বেডরুম, ২ নাম্বারে হচ্ছে আপনার মাস্টার বেডরুম। তারপরে হচ্ছে
6 নাম্বার হচ্ছে কিচেন, আর 7 নাম্বার হচ্ছে ডাইনিং স্পেস, 5 নাম্বার হচ্ছে ড্রয়িং স্পেস, 9 নাম্বার হচ্ছে বারান্দা। এই হচ্ছে মূলত টোটাল আপনার ফ্ল্যাটটার ইয়েটা ডেকোরেশনটা। আচ্ছা, এটাকে একটু ছোট করি। ওকে, এটা হচ্ছে আমাদের মাস্টার লেআউট। এই মাস্টার লেআউটটা হচ্ছে আমাদের পূর্বাচলে প্রথম যে প্রজেক্টটা হচ্ছে, এই পূর্বাচলে এই প্রজেক্টটা আপনার চাইলে একটু বড় করে দেখতে পারেন। এটা হচ্ছে আমাদের টোটাল 372 যে বিঘা যে জায়গা আমরা নিয়েছি, এই টোটাল জায়গাটা হচ্ছে এইটা। এবং আমাদের যারা অলরেডি স্বপ্ন শহরের আপনারা ইয়েতে গিয়েছেন, পূর্বাচলে গিয়েছেন, আমাদের যেখানে সাইনবোর্ড লাগানো আছে, এইখানে সাইনবোর্ডটা আমাদের লাগানো, এবং এই রাস্তাটা দিয়ে আমরা প্রথমত এন্ট্রি নেই, ঢুকি। এরপর বাম পাশে এ ব্লক, বি ব্লক, সি ব্লক, যেমন আপনারা যারা ঢাকা বা বিভিন্ন শহরে দেখেছেন বনশ্রীতে আছে এ ব্লক, বি ব্লক, সি ব্লক, ব্লক ভিত্তিক করা থাকে। এবং এই প্রত্যেকটা ব্লকের মধ্যে এখানে যে বিল্ডিং এর নাম্বার থাকে, যে এখানে এ ব্লকে এরকম টোটাল 9টা বিল্ডিং থাকবে, তারপরে বি ব্লকে এরকম 1 2 3 4 5টা বিল্ডিং, সি ব্লকে 4টা, এভাবে ই এর জিএইচ করে টোটাল এখানে 13টা ব্লক থাকবে টোটাল। এই 13টা ব্লকের মধ্যে ভবনগুলো নির্মিত হচ্ছে। আর এইটা হচ্ছে ফ্লোর প্ল্যান, অর্থাৎ আপনি ধরেন কথার কথা আমাদের বিল্ডিং এর 3 তলায়, চিন্তা করেন, বা 4 তলায় আপনি একটা ফ্ল্যাট নিয়েছেন। আপনার ফ্ল্যাটটা কোথায় হবে? প্রত্যেকটা ফ্লোরে আমাদের ফ্ল্যাট হবে 27টা। প্রত্যেকটা ফ্লোরে আমাদের ফ্ল্যাট হবে 27টা। এখন এই যে প্রত্যেকটা ফ্লোরে যে 27টা ফ্ল্যাট হচ্ছে, এই 27টা ফ্ল্যাট কিভাবে? দেখেন, এই যে আমরা প্রথমে করিডোর দেখছিলাম বড় একটা ফ্ল্যাট থেকে আরেকটা ফ্ল্যাটে, এটা হচ্ছে এই যে এই পাশে একটা ফ্ল্যাট হবে, এই পাশে একটা ফ্ল্যাট, এই মাঝখানে হলো করিডোর। আর এই পাশে হচ্ছে যে লিফটের যে জায়গাটা, এখানে লিফটের জায়গা, এখানেও একটা থাকবে, এখানেও একটা থাকবে। আচ্ছা, সেটা হচ্ছে যে দেখেন, এই প্রত্যেকটা ফ্লোরে ফ্ল্যাট থাকবে 27টা। তার মানে এই যে 1 2 3 করে আপনি কাউন্ট করেন, 1 2 3 4 5 6 7 8 9 এভাবে করে এটা এই যে সিরিয়ালে এভাবে আগাচ্ছে, খেয়াল করেন, তাই না? এর মধ্যে যারা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ফ্ল্যাট বুকিং দেবে, তারা তাদের চয়েস মতো ফ্ল্যাট নিতে পারবে। এখানে কিন্তু কোনো লটারি সিস্টেম নেই যে আপনি একটা ফ্ল্যাট কিনছেন, লটারিতে আপনার ভাগ্যে যেটা বাজছে সেটা নিবেন না। আপনি চয়েস মতো নিতে পারবেন, যে আপনি কোন এলাকাতে নিতে চান, কোন বিল্ডিং এ, কোন ব্লকে, কত তলায়, কত নাম্বার ফ্ল্যাট, এটা সম্পূর্ণ আপনার নিজস্ব মানে চাহিদা অনুপাতে হবে, এবং অবশ্যই সেটা ফাঁকা থাকার সাপেক্ষে। অর্থাৎ আপনি যত আগে এসে ফ্ল্যাটটা বুকিং দিবেন, তত আপনার আগে আপনার চয়েস মতো ফ্ল্যাটটা নিতে পারবেন, তাই না? তো এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান। আচ্ছা, আর এটা হলো জাস্ট ওই ফ্ল্যাটের নাম্বার গুলো, যে ফ্লোর চার্ট কত নম্বরে বিল্ডিং ইয়া থাকবে। যেমন এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর, একদম নিচে। ব্লক এ বাইক এন্ড কার পার্কিং, ব্লক বি রিসেপশন, ব্লক সি হচ্ছে বাইক পার্কিং। আর এখানে হচ্ছে ফার্স্ট ফ্লোরে যে 1 2 3 4 করে এই যে 27 পর্যন্ত 127 নম্বর রুম, উপরে 227 327, এইভাবে রুম নাম্বার গুলো এখানে দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের ফ্লোর চার্ট হচ্ছে পূর্বাচল ভ্যালি প্রজেক্ট 1 এর জন্য। ওকে, এবং এটা যে ব্লক নাম্বার দেয়া হচ্ছে নাই এখানে, ব্লক নাম্বার এ ব্লক না বি ব্লক, বিল্ডিং নাম্বার কত 20 25 26 27 বা 10 12 যেটাই হোক, প্রত্যেকটা ফ্লোরে একই ডিজাইনে আমাদের এই এটা এভাবে হবে। এটা হচ্ছে প্রেয়ার হল, অর্থাৎ নামাজের জায়গা। এটা হচ্ছে প্রত্যেকটা বিল্ডিং এর ছাদের উপরে নামাজের জায়গা। এখানে করা হয়েছে এইভাবে যে ধরেন অনেক সময় যে বাতিয়া হয়, যেটা কি বলে, হয়তো বৈরী আবহাওয়া, বৃষ্টি হচ্ছে বা ঝড় হচ্ছে বা যেকোনো কিন্তু নামাজের সময় হলে যাতে নামাজ পড়ার জন্য বাইরে যেতে না হয়। এই কারণে প্রত্যেকটা বিল্ডিং এর ছাদে একটা করে প্রেয়ার রুম রাখা আছে, তৈরি করা থাকবে, যেখানে একসাথে অসংখ্য মানুষ এখানে মানে ওই বিল্ডিং এ যারা থাকবে, এই 297টা ফ্ল্যাটের, যাতে অনেকেই একসাথে নামাজ পড়তে পারে, এটার জন্য একটা প্রেয়ার হল এখানে রাখা থাকছে। আর এটা হচ্ছে আমাদের মূলত মানে টপ ভিউ, অর্থাৎ ছাদ থেকে দেখতে এটা কেমন লাগে সেটার একটা টপ ভিউ এখানে এটাকে ডিসপ্লে করা হয়েছে।